নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। যারা অ্যালকেমিস্ট গ্রুপ নামক চিট ফান্ডে টাকা রেখেছিলেন, তারা কিভাবে টাকা ফেরতের অনলাইন অ্যাপ্লিকেশন করবেন এই ভিডিওতে আমি বলবো। শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখুন, তাহলে টাকা ফেরতের ব্যাপারটা আপনাদের অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। তো অ্যাপ্লিকেশন করার জন্য আমি আবারও বলছি, বিভিন্ন কোম্পানি রয়েছে চিট ফান্ডের। আমি এখানে কেবলমাত্র অ্যালকেমিস্ট গ্রুপে যারা চিট ফান্ডে টাকা রেখেছিলেন তাদের অ্যাপ্লিকেশন কিভাবে করতে হবে আমি সেটা বলবো। তো এই আবেদনের জন্য আপনারা সরাসরি মোবাইল থেকেই এই আবেদনটা করতে পারবেন। মোবাইলে আপনারা গুগল ওপেন করে সেখানে জাস্ট লিখবেন এসপি তালুকদার কমিটি, লিখে প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন, জাস্টিস এসপি তালুকদার কমিটি। তো আপনাদেরকে এত কষ্ট করতে হবে না। এখানে আসার জন্য যে লিঙ্কটা ব্যবহার হয়েছে সেই পোর্টালের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করবেন। সরাসরি আপনারা জাস্টিস এসপি তালুকদার কমিটির এই যে পোর্টালটা বা এই যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এখানে এসে যাবেন। তো আপনাদেরকে কথা না বাড়িয়ে একদম সরাসরি বলে দিই, প্রথমেই আপনি যেটা করবেন, দেখুন এখানে রয়েছে সিলেক্ট কোম্পানি, এই অপশনটাতে ক্লিক করুন। তাহলেই এখানে দেখবেন অ্যালফাবেটিক্যালি অর্থাৎ এবিসিডি করে বিভিন্ন কোম্পানির নাম কিন্তু চলে আসবে বিভিন্ন চিটফান্ড কোম্পানিগুলোর মধ্যে। তার মধ্যে থেকে এখানে দেখুন রয়েছে এই যে এখানে অ্যালকেমিস্ট গ্রুপ অফ কোম্পানিজ, এটাকে সিলেক্ট করবেন। করার পর এখানে দেখুন ইনভেস্টর নেমের জায়গা দেওয়া হয়েছে, এখানে সার্টিফিকেট যার নামে অর্থাৎ যিনি ইনভেস্টর তার নামটা এখানে টাইপ করবেন। তারপর এখানে সার্টিফিকেট নাম্বারটা টাইপ করবেন, যে বন্ড দেওয়া হয়েছে আপনাকে বা সার্টিফিকেট দেওয়া হয়েছে সেখানে সার্টিফিকেট নাম্বার রয়েছে সেটা আপনি এখানে টাইপ করবেন। তারপর এখানে যে ক্যাপচা কোডটা রয়েছে সেটা এই ডান দিকের বক্সে টাইপ করে এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। তো সার্চ করার পর আপনি হয়তো দেখতে পাবেন যে এখানে নো ডেটা অ্যাভেলেবেল ইন দ্য টেবিল, অর্থাৎ কোনো তথ্যই আপনার দেখাচ্ছে না। এরকম যদি আসে তখনই আপনি নিচে অপশন পেয়ে যাবেন ক্লিক হিয়ার ফর ইনভেস্টর এন্ট্রি। তো আপনি চাইলে এখানে একটা র্যান্ডম ইনভেস্টর নেম, যে কোনো ইচ্ছাকৃত যে কোনো ধরনের একটা সার্টিফিকেট নাম্বার, যেমনটা আমি করেছি আর কি, তারপর এখানে ক্যাপচা কোড যেটা আছে সেটাই এই ডান দিকের বক্সে বসিয়ে সার্চ করলে এই ধরনের ডেটাই আসবে, নো ডেটা অ্যাভেলেবেল। তো আপনাদেরকে এটা নিয়ে ভাবনা চিন্তা করার কোনো কারণ নেই যে আপনার ডিটেলস এখানে শো করছে না মানে আপনি আবেদন করতে পারবেন না। তো আপনি সরাসরি এখানে ক্লিক হিয়ার ফর ইনভেস্টর এন্ট্রি এই জায়গাটায় ক্লিক করবেন নতুন আবেদন করার জন্য। তাহলেই আপনাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্মটা চলে আসবে। দেখুন এখানে তিনটি অপশন রয়েছে, ইনভেস্টর, নমিনি এবং আদার্স। তো এখানে ইনভেস্টর বলতে যাকে বোঝাচ্ছে যার নামে সার্টিফিকেট রয়েছে তিনি যদি নিজে বেঁচে থাকেন তাহলে তিনি ফার্স্ট অপশনটাকে সিলেক্ট করবেন। যদি ইনভেস্টর মারা যান তাহলে নমিনি হিসেবে যাকে রেখেছিলেন তিনি যদি আবেদন করতে চান তাহলে দ্বিতীয় অপশনটাতে আপনাকে সিলেক্ট করতে হবে। আর এখানে আদার্স বলতে যেটা বোঝাচ্ছে ইনভেস্টর এবং নমিনি কেউই বেঁচে নেই, সেক্ষেত্রে যে বা যিনি উত্তরাধিকারী রয়েছেন তিনি যদি আবেদন করেন তাহলে তাকে আদার্স অপশনটা সিলেক্ট করতে হবে। তো আমি এখানে এমনই একজনের আবেদন করব যেখানে যে সার্টিফিকেটের ক্ষেত্রে ইনভেস্টর এবং নমিনি কেউই বেঁচে নেই, শুধু বেঁচে রয়েছেন তারা হচ্ছে সাকসেসর বা উত্তরাধিকারী। তো সেই আবেদন করার জন্য আপনাকে এই যে থার্ড অপশন আদার্স এই অপশনটা সিলেক্ট করতে হবে। করার পর এখানেতে কি বলা হয়েছে দেখুন, সাকসেসর ইন কেস ডেথ অফ নমিনি, তখনই অ্যাপ্লাই করতে পারবেন সাকসেসর যদি নমিনিও মারা গিয়ে থাকেন। তো যাই হোক এখানেতে আপনাকে কোম্পানির সিলেকশন আবারও করে নিতে হবে। সিলেক্ট কোম্পানি বাটনে ক্লিক করে এখান থেকে আপনি বেছে নিচ্ছেন অ্যালকেমিস্ট গ্রুপ অফ কোম্পানিজ, হয়ে গেল। তারপর এখানে নেম অফ দ্য সাকসেসর অর্থাৎ যিনি উত্তরাধিকারী তার নামটা এখানে লিখতে হবে। আধার কার্ডে নামের যেমন বানান রয়েছে সেই অনুযায়ী উত্তরাধিকারীর নাম এখানে লিখবেন। তারপর এখানে পার্সেন্টেজ অফ শেয়ার, এখানে আপনি 100% করতে পারেন। আর যদি উত্তরাধিকারী অনেকগুলো হয় তাহলে সেক্ষেত্রে পার্সেন্টেজটা কাকে কেমন দেওয়া হবে বা এখানে যার নামটা লিখছেন নেম অফ দ্য সাকসেসরের ঘরে যার নাম লিখছেন তাকে কত পার্সেন্ট দেওয়া হবে সেটা আপনি এখানে টাইপ করবেন। যদি উত্তরাধিকারী একজন হয় তাহলে এখানে 100% দিয়ে দেবেন। তারপর এখানে রয়েছে নেম অফ দ্য ডিসিজড ইনভেস্টার্স, অর্থাৎ সার্টিফিকেটে যাদের নাম ছিল মানে যারা ইনভেস্ট করেছিলেন তাদের নাম এখানে লিখতে হবে। হতেই পারে সিঙ্গেল ইনভেস্টর ছিলেন বা ডাবল ইনভেস্টর ছিলেন, তো যদি সিঙ্গেল থাকেন সিঙ্গেল ইনভেস্টরের নাম লিখবেন, আর যদি ডবল থাকে তাহলে একটা স্পেস দিয়ে দুজন ইনভেস্টরের নাম এখানে লিখে দেবেন। তারপর এখানে রয়েছে ফার্স্ট ইনভেস্টর, প্রথম আমানতকারী কে, সার্টিফিকেট ভালো করে লক্ষ্য করবেন, প্রথম ইনভেস্টরের নাম যেটা রয়েছে সেটা এখানে টাইপ করবেন। এবার এখানে প্রশ্ন আসতে পারে যে ইনভেস্টরের নাম সার্টিফিকেটে এক ধরনের রয়েছে আধার কার্ডে এক ধরনের রয়েছে, তো আমি বলবো বর্তমানে আধার কার্ডে যেমন নামের বানান রয়েছে সেই অনুযায়ী আপনি দিয়ে দেবেন। এরা কাগজপত্র দেখে সেটা ভেরিফাই করে নেবে বা ম্যাচ করিয়ে নেবে। তো ফার্স্ট ইনভেস্টরের নাম দেওয়া হয়ে গেল। এরপর যদি সেকেন্ড ইনভেস্টর থেকে থাকে সার্টিফিকেট ভালো করে দেখবেন তাহলে এখানে সেকেন্ড ইনভেস্টরের নামটা দিয়ে দেবেন। এখানে পরিষ্কার বলা হয়েছে দেখুন ইন কেস অফ জয়েন্ট হোল্ডার, অর্থাৎ সার্টিফিকেটটা যদি দুজন ব্যক্তি কেনেন বা দুজন ব্যক্তির নামে যদি সার্টিফিকেটটা থেকে থাকে তবেই সেটাকে বলা হচ্ছে জয়েন্ট হোল্ডার এবং সেক্ষেত্রে সেকেন্ড ইনভেস্টরের নামটা এখানে দিতে হবে।
এরপর এখানে রয়েছে নেম অফ দ্য নমিনি, যদি সার্টিফিকেটে কাউকে নমিনি করা থেকে থাকে তাহলে এখানে নমিনির নামটা দেবেন, আর যদি না থেকে থাকে তাহলে ফাঁকা দিয়ে দেবেন। এরপর চলে আসি ডেট অফ দ্য ডেথ অফ দ্য ফার্স্ট ইনভেস্টর, অর্থাৎ সার্টিফিকেটে যিনি প্রথম আবেদনকারী, অর্থাৎ সার্টিফিকেটে যিনি প্রথম ইনভেস্টর, তিনি কবে মারা গেছিলেন সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করবেন, একটা ক্যালেন্ডার পেয়ে যাবেন, সেই ক্যালেন্ডার অ্যাকর্ডিং আপনি এখানে তার মৃত্যু দিনটা এখানে আপনি সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে ডেথ অফ দ্য সেকেন্ড ইনভেস্টর, দ্বিতীয় ইনভেস্টর যদি থেকে থাকে এবং তিনিও যদি মারা যান তাহলে একই রকমভাবে এখানে ক্লিক করবেন, ক্যালেন্ডার পাবেন, সেই ক্যালেন্ডার থেকে সাল, মাস এবং দিন আকারে তার মৃত্যু দিনটাকে এখানে সিলেক্ট করে নেবেন। নেক্সট হচ্ছে ডেথ অফ দ্য ডেথ অফ নমিনি, যদি সার্টিফিকেটে নমিনি উল্লেখ থেকে থাকে এবং তিনিও যদি মারা যান তাহলে এখানে তার মৃত্যু দিনটাকে ওই একই রকমভাবে এখানে ক্লিক করবেন, ক্যালেন্ডার পাবেন এবং মৃত্যু দিনটাকে উল্লেখ করবেন বা সিলেক্ট করে নেবেন। এরপর চলে আসছি রিলেশনশিপ অফ সাকসেসর উইথ ফার্স্ট ইনভেস্টর, অর্থাৎ এখানে যে উত্তরাধিকারী অ্যাপ্লাই করছে সেই উত্তরাধিকারীর সাথে প্রথম ইনভেস্টরের সম্পর্ক কি। ধরে নিচ্ছি এখানে যিনি ইনভেস্টর ছিলেন তিনি হচ্ছেন বাবা, আর বাবার কোনো এক সন্তান, সেটা কন্যা সন্তান হতে পারে বা পুত্র সন্তান হতে পারে, তিনি আবেদন করছেন, তাহলে এই জায়গাতে রিলেশনশিপ অফ সাকসেসর উইথ দ্য ফার্স্ট ইনভেস্টর এখানে আপনি সন অথবা ডটার কথাটা লিখবেন। এখানে বাবা কথাটা লিখলেও অসুবিধা কিছু হবে না, তো সন অথবা ডটার এই কথাটা লেখাটাই সবচেয়ে ঠিকঠাক। নেক্সট বলা হচ্ছে দেখুন নেম অফ দ্য সাকসেসর প্রিন্টেড ইন সার্টিফিকেট, অর্থাৎ সার্টিফিকেটে কোন সাকসেসরের নাম প্রিন্ট রয়েছে। তো এই ধরনের নাম যদি না থেকে থাকে, সার্টিফিকেটে সবকিছু প্রিন্ট থাকে না, উত্তরাধিকারীর নামের প্রিন্ট কারো কারো ক্ষেত্রে থাকতেও পারে, আবার কারো কারো ক্ষেত্রে থাকে না। যদি ধরুন কারো সার্টিফিকেটে সাকসেসর বা উত্তরাধিকারীর নাম লেখা নেই, তাহলেও এখানে সাকসেসর হিসেবে যিনি অ্যাপ্লাই করছেন তিনি তার নামটা এখানে দিয়ে দেবেন, সার্টিফিকেটে প্রিন্ট করা থাকুক বা না থাকুক। এরপর এখানে যিনি আবেদন করছেন উত্তরাধিকারী, তিনি তার বয়সটা এখানে দিয়ে দেবেন। এখানে এজ বলেছে, জাস্ট সিম্পলি আপনার বয়স যত, ধরুন এখানে 32 বছর বয়স, আমি 32 টাইপ করে দিলাম। এরপর চলে আসবেন এখানে জেন্ডারে, যিনি আবেদনটা এখন করছেন তিনি পুরুষ নাকি মহিলা নাকি অন্যান্য, ধরে নিচ্ছি উনি এখানে মহিলা, ফিমেল এই অপশনটাকে সিলেক্ট করলেন। নেক্সট হচ্ছে ফোন নাম্বার অ্যাজ পার আধার, যিনি আবেদন করছেন, বারবার বলছি এই জায়গাটায় যিনি আবেদন করছেন তার তথ্যগুলো লাগছে, কিন্তু জেন্ডারটা কার, যিনি উত্তরাধিকারী বা উত্তরাধিকারিণী তার জেন্ডার এখানে দিতে বলা হচ্ছে, তার বয়স এখানে দিতে বলা হচ্ছে, যেহেতু এই কলাম থেকে শুরু হয়েছে দেখুন না। তো যাই হোক, এখানে যিনি উত্তরাধিকারী আবেদন করছেন তার আধার কার্ডের সাথে সংযুক্ত যে মোবাইল নাম্বারটা, সেই মোবাইল নাম্বারটা এখানে এন্ট্রি করবেন, করার পর এখানে ভেরিফাই মোবাইল নাম্বার এই বাটনে ক্লিক করবেন। তো সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটি 4 সংখ্যার ওটিপি চলে যাবে, সেই ওটিপিটাকে আপনি এখানে বসানোর জায়গা পাবেন, যেমন আমি বসিয়ে দিয়েছি। তারপর এখানে ভেরিফাই বাটনে ক্লিক করবেন, তারপর এরকম একটা পপ আপ আসবে, এখানে ওকে বাটনে ক্লিক করে দেবেন, তাহলেই আপনার মোবাইল নাম্বারটা ভ্যালিডেট হয়ে যাবে। দেখুন মোবাইল নাম্বারটা ভেরিফাইড হয়ে গেছে এবং সেই কারণে এখানে ভেরিফাইড কথাটা চলে এসেছে। এরপর আপনি চলে আসবেন সরাসরি এখানে যিনি আবেদন করছেন অর্থাৎ উত্তরাধিকারী, তিনি তার আধার নম্বর এই জায়গায় পুট করবেন। তার ডান পাশে এখানেতে রয়েছে আইডেন্টিটি টাইপ, এখানে ক্লিক করবেন, অর্থাৎ সিলেক্ট আইডেন্টিটি বাটনে ক্লিক করবেন এবং এখান থেকে ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট অথবা ভোটার কার্ড যে কোনো একটি আইডেন্টিটি আপনাকে দিতে হবে। তো আমি এখানে ভোটার কার্ড সিলেক্ট করছি, করার পর এখানে দেখুন সঙ্গে সঙ্গে ভোটার কার্ড নম্বর দেওয়ার জায়গা চলে এলো, এখানে ভোটার কার্ডের নম্বরটা দিয়ে দেবেন। তারপর এখানে রয়েছে নেম অফ দ্য ফাদার অর হাজব্যান্ড, অর্থাৎ যিনি আবেদন করছেন তিনি তার বাবার নামটাও এখানে লিখতে পারেন, আর যদি তিনি মহিলা হন তাহলে এখানে তার হাজব্যান্ডের নামটাও লিখতে পারেন। তারপর এখানে রয়েছে অ্যাড্রেস অফ সাকসেসর, অর্থাৎ যিনি আবেদন করছেন এখানে তিনি তার কমপ্লিট অ্যাড্রেসটা এই জায়গায় টাইপ করবেন অ্যাড্রেস অফ সাকসেসরের ঘরেতে। এখানে স্ট্রিট যদি কোনো রাস্তা থেকে থাকে সেটা এখানে লিখবেন, যদি না থাকে ফাঁকা রাখবেন। কোন গ্রামে অথবা কোন শহরে অথবা কোনো বড় শহরে উনি থাকেন কিনা তার নামটা এখানে লিখতে হবে। ভিলেজ, টাউন অর সিটি এখানে অপশন দেওয়া হয়েছে, এখানে লিখবেন। তারপর পোস্ট অফিসের নামটা এখানে লিখবেন, থানার নামটা এখানে লিখবেন পুলিশ স্টেশনের ঘরেতে। আর এখানে রয়েছে স্টেট, সিলেক্ট স্টেট বাটনে ক্লিক করে এখান থেকে যার যা রাজ্য, যে রাজ্যে উনি বসবাস করেন, ধরুন আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম, সেই অ্যাকর্ডিং এখানে দেখুন ডিস্ট্রিক্ট অপশন রয়েছে, সিলেক্ট ডিস্ট্রিক্ট বাটনে ক্লিক করে এখান থেকে উনি ওনার জেলা নির্বাচন করলেন, ধরে নিন আমি নর্থ 24 পরগনাস লিখলাম, তারপর এখানে পিন কোড বসিয়ে দেবেন। তারপর পেজটার আপনি নিচের দিকে চলে আসবেন, দেখুন এখানে চাওয়া হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস অফ সাকসেসর, অর্থাৎ যিনি আবেদন করছেন উত্তরাধিকারী তার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এখানে দিতে হবে। এখানে প্রথমেই রয়েছে ব্যাংকের নাম, সিলেক্ট ব্যাংকে ক্লিক করবেন, যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট সেই ব্যাংকের নাম এখান থেকে বেছে নেবেন, ধরুন আমি এখানে অ্যাক্সিস ব্যাংক সিলেক্ট করলাম। তারপর কোন ব্রাঞ্চে ওনার অ্যাকাউন্ট সেই ব্রাঞ্চের নামটা এখানে টাইপ করবেন, ব্রাঞ্চ কোড কি সেটা এখানে টাইপ করবেন, ওনার সেভিংস অ্যাকাউন্ট নম্বরটা এখানে সঠিকভাবে লিখবেন, এটার প্রতি বিশেষ গুরুত্ব দেবেন এই ব্যাংকিং ডিটেলসটা, কারণ এই জায়গাটা ভুল হয়ে গেলে কিন্তু আপনার সব ঠিক থাকলেও টাকা ঢুকবে না। তো এই জায়গায় সেভিংস অ্যাকাউন্ট নাম্বার দেবেন, এখানে ব্যাংকের আইএফএসসি কোডটা লিখবেন, আর এখানে এমআইসিআর অফ দ্য ব্যাংক এমআইসিআর কোডটা লিখবেন।
এই প্রত্যেকটি তথ্য, এই ব্যাংকের ডিটেল আপনি ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতাটা খুলবেন, প্রত্যেকটা কথা এখানে লেখা রয়েছে। এরপর নিচের দিকে চলে আসবেন, এখানে রয়েছে ডিটেলস অফ ইনভেস্টমেন্ট। এবার সার্টিফিকেটটা আপনি হাতে নেবেন, দেখবেন কত টাকার আমানত করা হয়েছিল, কত টাকা ইনভেস্ট করেছিলেন, সেই সমস্ত কিছু তথ্য এখানে দিতে হবে। প্রথম কি রয়েছে এখানে দেখুন, সিরিয়াল নাম্বার 1 রয়েছে। দ্বিতীয় কি অপশন রয়েছে, ইনভেস্টমেন্ট সার্টিফিকেট নাম্বার অথবা বন্ড নাম্বার। সার্টিফিকেটের মধ্যে যেখানে সার্টিফিকেট নাম্বার বা বন্ড নাম্বার উল্লেখ রয়েছে সেটা আপনি এখানে উল্লেখ করবেন। আমানত শংসাপত্র নম্বর, এই বক্সটাতে সার্টিফিকেট নাম্বার বা বন্ড নাম্বার লিখতে হবে। তারপর রয়েছে নেমস অফ দ্য সার্টিফিকেট হোল্ডার, কার কার নামে বন্ডটা কেনা হয়েছিল বা সার্টিফিকেটটা কেনা হয়েছিল। এখানে যেহেতু জয়েন্টলি কেনা হয়েছিল তাই দুজন ইনভেস্টর রয়েছেন, এখানেতে দুজন ইনভেস্টরের নাম দিয়ে দেবেন। যদি এখানে কমা ব্যবহার করতে না পারেন দুটো নামকে আলাদা আলাদা করার জন্য, তাহলে একটা মাঝে স্পেস দিয়ে দেবেন, ব্যাস। এরপর হচ্ছে ডেট অফ ইনভেস্টমেন্ট, কত তারিখে উনি ইনভেস্ট করেছিলেন সেটাও সার্টিফিকেটে লেখা থাকবে। এখানে ক্লিক করবেন, ক্যালেন্ডার পাবেন, সেই ক্যালেন্ডার অ্যাকর্ডিং এখানে ডেটটাকে সিলেক্ট করবেন। নেক্সট হচ্ছে অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, কত টাকা উনি ইনভেস্ট করেছিলেন, অর্থাৎ সাম অ্যাসিওর যেটাকে বলা হচ্ছে। ধরে নিচ্ছি কেউ একটা সার্টিফিকেট কিনেছিলেন 1,00,000 টাকা দিয়ে, 5 বছর পর হয়তো তিনি সেটা 2,00,000 টাকা পাবেন এই ধরনের আশা করেছিলেন। তো এখানে সার্টিফিকেটে যে অ্যামাউন্টটা রয়েছে সেই আমানতের পরিমাণটা এখানে দিয়ে দেবেন। তারপর এখানে ডেট অফ ম্যাচুরিটি, সার্টিফিকেটে লেখা রয়েছে কত তারিখে ম্যাচুরিটি হওয়ার কথা, এখানে ক্লিক করবেন, ক্যালেন্ডার পাবেন, ম্যাচুরিটি ডেটটাকে এখান থেকে সিলেক্ট করবেন। এরপর রয়েছে অ্যামাউন্ট রিসিভড অ্যাট ম্যাচুরিটি রিফান্ডেড বাই কোম্পানি ইফ এনি, যদি এর মাঝে যদি আপনি কোনো টাকা কোম্পানির থেকে ফেরত পান তাহলে সেই অ্যামাউন্টটা এখানে দিতে হবে। হতেই পারে কেউ কেউ এমন ধরনের ইনভেস্টমেন্ট করেছেন যে মাসে মাসে হয়তো আপনাকে মানি ব্যাক কিছু করেছে বা ইয়ারলি হয়তো কিছু মানি ব্যাক করেছে, তাহলে আপনি যত টাকা পেয়েছেন সেই অ্যামাউন্টটাকে আপনি এখানে এন্ট্রি করবেন যদি পেয়ে থাকেন, আর যারা পাচ্ছেন না তারা এখানে জিরো বোস করিয়ে দেবেন বা ফাঁকা রাখবেন। নেক্সট রয়েছে অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল নট রিফান্ডেড অ্যামাউন্ট অফ ক্লেম, অর্থাৎ হতে পারে যে আপনি 1,00,000 টাকা ইনভেস্ট করেছিলেন, 1,00,000 টাকার 1 টাকাও ফেরত পাননি, তাহলে এখানে পুনরায় 1,00,000 টাকা লিখে দিলেন। হতে পারে এমনটা আপনি 1,00,000 টাকা ইনভেস্ট করেছিলেন কিন্তু আপনাকে হয়তো কয়েক মাস ধরে কিছু টাকা দেওয়া হয়েছে, তাহলে সেই টাকাটা যেটা আপনাকে ফেরত দেওয়া হয়েছে মূল অ্যামাউন্ট থেকে সেই অংশটুকু বাদ দিয়ে বাকি যেটুকু আপনি ফেরত পেতে চাইছেন, যেটা পাননি, চিটফান্ড উঠে গেছে, তো সেই অ্যামাউন্টটা এখানে লিখতে হবে। মানে কত টাকা আপনি ফেরত পেতে চাইছেন বা দাবি করছেন সেটা আপনাকে এখানে লিখতে হবে। নেক্সট হচ্ছে অ্যামাউন্ট এন্টাইটেল টু গেট, আপনাকে কত টাকা দেওয়ার কথা বলা হয়েছিল। ধরুন আপনি 1,00,000 টাকার একটা সার্টিফিকেট ক্রয় করেছিলেন, আপনাকে বলা হয়েছিল যে আপনি 2,00,000 টাকা ফেরত পাবেন, তো সেই 2,00,000 টাকা এইখানে লিখতে হবে, কত টাকা আপনার প্রাপ্য। তবে এখানে আবার একটা দ্বিমত রয়েছে, অ্যামাউন্ট এন্টাইটেল টু গেট এই জায়গায় অনেকেই বলছেন যে উনি যে টাকাটা দিয়ে সার্টিফিকেটটা ক্রয় করেছিলেন সেই টাকাটাই নাকি এখানে বসানো হবে। যদি আপনি চান সেটা বসাতে সেটাও কোনো অসুবিধা নেই, মানে আপনি যেটা ইনভেস্ট করেছিলেন সেই কোম্পানির আন্ডারে সেই টাকাটাই আপনি ফেরত পেতে চাইছেন। কোম্পানি আপনাকে কত টাকা দেবে বলে কথা দিয়েছিল সেটা আপনি যদি এখানে না লেখেন তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। তবে দুটো জিনিসই লেখা যায়, অ্যামাউন্ট এন্টাইটেল টু গেট মানে কত টাকা আপনার প্রাপ্য, মানে যে টাকাটা আপনি ইনভেস্ট করেছিলেন সেই টাকাটা যদি পুরোটাই আপনি পেতে চান তাহলে সেই অ্যামাউন্ট এখানে লিখবেন। আর যদি আপনার মনে হয় যে আপনি 1,00,000 টাকা ইনভেস্ট করেছিলেন, কোম্পানি আপনাকে 2,00,000 টাকা দেওয়ার কথা বলেছিল, তাহলে আপনি 2,00,000 টাকা দাবি করতে চাইছেন, তাহলে সেই অ্যামাউন্টটা যদি এখানে লেখেন। কিন্তু একটু বাস্তব বুদ্ধি দিয়ে ভেবে দেখবেন যে আপনাকে কেবলমাত্র আপনি যে টাকাটা জমা করেছিলেন সেই টাকাটাই এসপি তালুকদার কমিটি আপনাকে ফেরত দেবে। কত টাকা কোম্পানি দেবে বলে আপনাকে কথা দিয়েছিল বা বন্ডে লিখেছিল সেই টাকাটা কিন্তু আপনি কোনোদিনই ফেরত পাবেন না, আপনি আসলটুকু শুধু ফেরত পাবেন। অতএব আমার সাজেশন এখানে অ্যামাউন্ট এন্টাইটেল টু গেট এই জায়গাটাতে আপনি যত টাকা কোম্পানিতে ইনভেস্ট করে দিয়েছিলেন সেই টাকাটাই এখানে লিখবেন। দেওয়ার পর এখানেতে কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড এই জায়গাটাতে ক্লিক করবেন, আমাদেরকে কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে। তো এই পেজটারই নিচের দিকে আপনারা ডকুমেন্ট কি কি আপলোড করতে হবে তার জায়গা পেয়ে যাবেন। দেখুন এখানে লেখা হচ্ছে কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড, এই অপশনটাই তো আমরা ক্লিক করেছিলাম, তার নিচে এই অপশনগুলো চলে এসেছে। টোটাল 8টা ডকুমেন্ট আপনাদেরকে আপলোড করতে হবে, আমি এক এক করে পদ্ধতিটা বলে দিচ্ছি। প্রথম ডকুমেন্ট যেটা আপলোড করতে হবে সেটা হচ্ছে অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট, অর্থাৎ আপনার কাছে যে সার্টিফিকেটটা রয়েছে অরিজিনাল সেটা আপনাকে এখানে আপলোড করতে হবে। আপলোডের নিয়ম কি, এই যে এখানে আপনারা চুজ ফাইল দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, তাহলেই এটা আপনার গ্যালারিতে পৌঁছাবে। এখানে আপনাদেরকে বলে দিই যে ফাইল আপলোডের কিন্তু এখানে কোনো ধরন দেওয়া নেই। তো আপনারা কি করবেন, মোবাইলে সিম্পলি ছবিটা তুলবেন, ছবিটাকে চেষ্টা করবেন 1 MB বা 2 MBর মধ্যে রাখতে, সেই ছবিটাকে আপনি এখানে আপলোড করবেন। কোনো পিডিএফ করার দরকার নেই, অনলি জেপিজি বা জেপিইজি হলেই এখানে আপলোড নিয়ে নেবে, অতএব কোনো অসুবিধা হবে না। ছবিটাকে খুব খারাপভাবেও তুলবেন না,
পরিষ্কার, যাতে কোথাও কোনো অসুবিধা না হয় এরকম ক্রিস্টাল ক্লিয়ার আপনারা ছবি তুলবেন, সাইজটা 1 থেকে 2 এমবির মধ্যে রাখবেন। ব্যাস, তারপর আপনারা আপলোড করবেন। তাহলে এই জায়গায় অর্থাৎ প্রথম যে ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে সেটা হচ্ছে আপনার কাছে যে অরিজিনাল সার্টিফিকেটটা রয়েছে, কোনো জেরক্স করে তাতে অ্যাটেস্টেড করে এসব কোনো কিছু করবেন না, অরিজিনাল সার্টিফিকেটই কেবলমাত্র এখানে আপলোড করতে হবে। যদি আপনার একাধিক সার্টিফিকেট থেকে থাকে আপনি সবকটাকে একসাথে তুলে নিয়ে দিয়ে দেবেন, সেটা কিন্তু নয়। প্রত্যেকটি সার্টিফিকেটের জন্য আপনাকে আলাদা আলাদা আবেদন করতে হবে। তো আপনাদেরকে সাজেশন দেবো, যেই সার্টিফিকেটে আপনার সবচেয়ে বেশি অ্যামাউন্ট রয়েছে সেই সার্টিফিকেটটাই প্রথমে আপনি অ্যাপ্লাই করুন, পরে কমগুলো অ্যাপ্লাই করবেন। তাহলে সার্টিফিকেটটাকে আপলোড করার জন্য এই যে চুজ ফাইল বাটনটাতে ক্লিক করলাম, এটা সরাসরি আমার গ্যালারিতে পৌঁছে যাবে, সেখান থেকে ছবিটাকে সিলেক্ট করলাম, করার পর এখানে ফাইল নেমটা চলে আসবে। আপনারা কি করবেন, এখানে জাস্ট আপলোড বাটনটাতে ক্লিক করে দেবেন। করে দিলেই দেখুন এখানে ফাইল নেমটা চলে এলো, আমি এখানে আপলোড বাটনটাতে ক্লিক করে দেবো। দেখুন সঙ্গে সঙ্গে এখানেতে একটা টিক মার্ক হয়ে যাবে, অর্থাৎ আপনার ছবির ফরম্যাটটা যদি ঠিকঠাক থেকে থাকে, ছবি যদি 1 থেকে 2 এমবি সাইজের হয়ে থাকে, তাহলে সঙ্গে সঙ্গে এখানে একটা রাইট মার্ক দিয়ে দেবে। ব্যাস, তাহলেই আপনার এই ধরনের যে ছবিটা সেটা আপনার আপলোড সাকসেসফুল। এখানে ফাইল নেমটা নিচে চলে আসবে, আপনি ক্লিক করে চাইলে দেখে নিতে পারেন। ঠিক একই রকমভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম সার্টিফিকেটগুলো আপলোড করার পদ্ধতিটা একই, সেটা আমি আর দেখাচ্ছি না। সব ক্ষেত্রে আপনি চুজ ফাইলে ক্লিক করবেন, ক্লিক করে ছবিটাকে সিলেক্ট করবেন, ফাইল নেমটা এখানে এসে যাবে, এখানে আপনি আপলোড বাটনে ক্লিক করলেই এরকম একটা টিক মার্ক চলে আসবে যদি ছবির ফরম্যাটটা ঠিকঠাক থেকে থাকে। তো এবার বলে দিই কোন কোন ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে। 1 নম্বরে ছিল অরিজিনাল সার্টিফিকেট, 2 নম্বরে বলছে অরিজিনাল কপি অফ অ্যাকনোলেজমেন্ট ইফ সার্টিফিকেটস আর সাবমিটেড টু দ্য কোম্পানি অ্যাট ম্যাচুরিটি ফর রিফান্ড। যদি এমনটা হয়ে থাকে যে আপনি আসল সার্টিফিকেটটা কোম্পানিকে জমা করে দিয়েছিলেন রিফান্ডের জন্য, ম্যাচুরিটি যখন হয়ে গেছে, তো সেই কারণে আপনার কাছে তো অরিজিনাল সার্টিফিকেট নেই, তাহলে তখন আপনি কি করবেন, তখন আপনাকে কোম্পানি থেকে যদি কোনো অ্যাকনোলেজমেন্ট কপি দেওয়া হয়, অরিজিনাল অ্যাকনোলেজমেন্ট কপিটা, যেহেতু আপনার কাছে সার্টিফিকেট নেই তাই অরিজিনাল অ্যাকনোলেজমেন্ট কপিটা আপনাকে এখানে আপলোড করতে হবে। আপলোড করার নিয়ম কি সেটা আমি বলে দিই। তাহলে এক্ষেত্রে প্রশ্ন আসবে, তখন আপনি অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট এই ফার্স্ট অপশনটা আপনি কিভাবে ডকুমেন্ট আপলোড করবেন, এই জায়গাটা আপনি ফাঁকা রেখে দেবেন, কারণ সার্টিফিকেট আপনার নেই মানে আপনার এখানে আপলোড করার কিছু নেই। সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে সার্টিফিকেটটাকে এখানে আপলোড করবেন। যার সার্টিফিকেট থাকবে তার আবার অরিজিনাল কপি অফ অ্যাকনোলেজমেন্ট থাকবে না, কারণ তিনি ম্যাচুরিটির জন্য সার্টিফিকেটটাকে জমা করেননি, তখন তার ক্ষেত্রে আবার এই নিচের ডকুমেন্টটা আপলোড করতে হবে না। এরপর চলে আসবেন অরিজিনাল অর অ্যাটেস্টেড কপি অফ ডেথ সার্টিফিকেট অফ ইনভেস্টার। যিনি ইনভেস্টার তিনি যদি মারা গিয়ে থাকেন, আমি প্রথমেই বলেছি আমি এখানে এমন একজনের আবেদন করছি যার ইনভেস্টার বাবা অথবা মা তিনি মারা গেছেন, নমিনিও বেঁচে নেই, সাকসেসর যিনি রয়েছেন তিনি আবেদন করছেন, তাই তার ক্ষেত্রে এই ধরনের অপশন দেওয়া হয়েছে অরিজিনাল অর অ্যাটেস্টেড কপি অফ ডেথ সার্টিফিকেট। মানে যিনি আমানতকারী ছিলেন তিনি এক বা একাধিক হোক, মানে জয়েন্ট হোল্ডার দুজনেই যদি মারা গিয়ে থাকেন তাহলে দুজনের সার্টিফিকেটটাকে একসাথে আপনি মার্জ করে নেবেন, মার্জ করে নিয়ে এখানেতে আপলোড করে দেবেন। আর যদি সার্টিফিকেট হোল্ডার একজন হয় তাহলে একটা সার্টিফিকেটকে আপনি এখানে আপলোড করবেন। 4 নম্বর বলছে অরিজিনাল অর অ্যাটেস্টেড কপি অফ সাকসেসর সার্টিফিকেট। যেহেতু এনারা মারা গেছেন, আপনি উত্তরাধিকার হিসেবে এখানে আবেদন করছেন, তাই আপনার একটি সাকসেসর সার্টিফিকেট থাকা জরুরি। সেটা আপনি আপনার নিকটবর্তী পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি থেকে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি সাকসেসর সার্টিফিকেটটাকে অরিজিনালি আপলোড করতে পারেন বা অ্যাটেস্টেশন করে আপলোড করতে পারেন। 5 নম্বর বলা হচ্ছে অরিজিনাল অফ আইডেন্টিটি প্রুফ। এখানে আইডেন্টিটি প্রুফ আকারে কি কি দেওয়া যাবে, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এই ডকুমেন্টগুলো যিনি আবেদন করছেন সাকসেসর তিনি এই ডকুমেন্টগুলোর মধ্য থেকে যে কোনো একটা এখানে আপলোড করবেন। প্যান কার্ড পাসপোর্টের ক্ষেত্রে এবং ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে একটা সাইড হলেই হবে। ভোটার কার্ড এবং আধার কার্ড যদি আপনার ছোট সাইজের হয় তাহলে উভয় দিক আপলোড করবেন, যদি লম্বা হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে একটা সাইড আপলোড করলেই চলবে, আধার কার্ডের ক্ষেত্রে বলছি, আর ভোটার কার্ডের তো দুদিক আপলোড করতেই হচ্ছে। তো যাই হোক এই ডকুমেন্টগুলোর মধ্যে থেকে এখানে আপনি আপলোড করবেন অরিজিনাল, কোনো ডকুমেন্ট আপনি জেরক্স করে অ্যাটেস্টেশন করে এখানে অন্তত করবেন না, এই অপশনটাতে করবেন না। এরপর 6 নম্বর ডকুমেন্টে কি বলা হচ্ছে অরিজিনাল অফ অ্যাড্রেস প্রুফ, আপনার ঠিকানার প্রমাণপত্র, সেটার জন্য এখানে ডকুমেন্টস দেওয়া হচ্ছে পাসপোর্ট অথবা ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ইলেকট্রিক বিল, ফোন বিল, রেশন কার্ড, এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা আপনি এখানে আপলোড করবেন, পদ্ধতি তো বলেছি। 7 নম্বর কি বলেছে ফটোকপি অফ দ্য ফ্রন্ট পেজ অফ দ্য ব্যাংক পাসবুক, যিনি উত্তরাধিকারী তিনি তার ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতাটা তিনি এখানে আপলোড করবেন। আর 8 নম্বরে বলা হচ্ছে ফটোকপি অফ চেক ফয়েল, ক্যান্সেল চেক ফয়েল। শুধুমাত্র ব্যাংকের পাসবইয়ের ছবি আপলোড করলে এখানে চলবে না, আপনাকে যেটা দিতে হবে আপনার একটি চেক বই থাকা জরুরি, চেক বই না থাকলে কিন্তু হবে না। যে চেক বইয়েতে আপনার নাম প্রিন্ট করা রয়েছে, চেক বইয়ের এমন একটি পাতা
যেখানে আপনার নামটা অবশ্যই প্রিন্ট করা থাকতে হবে, প্রিন্ট না করা থাকলে হবে না। অনেকের চেক বই এরকম হয় ইনস্ট্যান্ট ইস্যু করে দেওয়া হয়েছে, যেখানে যিনি অ্যাকাউন্ট হোল্ডার তার নাম দেওয়া থাকে না। তো সেই চেক বইয়ের পাতা যেখানে আপনার নামটা প্রিন্ট করা আছে, সেই চেক বইটাতে আপনি আড়াআড়িভাবে লিখে দেবেন ক্যান্সেলড, ক্যান্সেল কথাটা লিখে দিয়ে সেই চেকের পাতাটার তারপর সেটাকে আপনি এখানে আপলোড করে দেবেন। আর লাস্ট ডকুমেন্ট হচ্ছে এখানেতে দেখুন, এখানে কি বলা হচ্ছে, নিজের ছবি এবং পরিচয়পত্র আপলোড করুন। এখানে একটা স্টাইল আছে, নিজের ছবি এবং তার সাথে আইডেন্টিটি প্রুফ কিভাবে করবেন। দেখুন এই যে জায়গাটায় ক্লিক করবেন, দেখুন এখানে উদাহরণ দিয়ে কিরকম দেওয়া হয়েছে। এই যে ছবিটা যেমন ভাবে দেখছেন, যিনি আবেদন করছেন তিনি এক হাতে দেখুন তার আধার কার্ডটা নিয়েছেন এবং ছবি তুলেছেন। খুব ক্লোজ ভিউ নেবেন যাতে আপনার আধার কার্ডটাও পরিষ্কার থাকে, আপনার ফেসটাও পরিষ্কার থাকে। আর এখানে দেখুন এটা সম্ভবত ভোটার কার্ডটা নিয়েছে, হাতে ভোটার কার্ডটা নিয়ে, মানে দুটো ছবি আপনাকে এখানে তোলার কথা বলছে। যদি দুটো ছবি আপলোড করতে জায়গা দেয় তাহলে দুটো ছবি আপলোড করবেন, এক হাতে ভোটার কার্ড নিয়ে আর এক হাতে আধার কার্ড নিয়ে দুটো আলাদা আলাদা ছবি আপলোড করতে হয়। আর যদি ছবি আপলোড করার ক্ষেত্রে দেখা যায় যে কেবলমাত্র ভোটার কার্ড বা আধার কার্ড যে কোনো একটা ডকুমেন্ট হাতে রেখে ছবি আপলোড করতে দিচ্ছে, তাহলে সিঙ্গেল ছবি আপলোড করবেন। ব্যাস, ইনস্ট্রাকশনটা শুধু একটু পড়ে নেবেন। এখানে ছবি বলেছে মানে আপনি নিজের ছবিটা এবং আলাদা করে আপনার পরিচয়পত্রের ছবিটা আপলোড করে দেবেন সেটা নয়, নিজের হাতে নিয়ে সেই ছবিটাকে ক্লোজ ভিউয়ে তুলবেন। ব্যাস, এটাই হচ্ছে ইনস্ট্রাকশন। এখানে ক্লোজ বাটনটা ক্লিক করে দিচ্ছি। আর ছবি আপলোড করার ক্ষেত্রেও নিয়ম একই, চুজ ফাইল বাটনটাতে ক্লিক করবেন, আপনার গ্যালারি থেকে ছবিটাকে নির্বাচন করবেন, করলেই দেখবেন ছবিটা আপনার এখানে শো করছে। এবার এটাকে আপলোড করার জন্য এই যে বাটনটা এখানে কিন্তু ক্লিক করবেন। আপলোড আপনাকে ক্লিক করতেই হবে, নাহলে ছবিটা জাস্ট এখানে এলো, কেমন ভাবে ছবিটা আপনি তুলেছেন সেটা জাস্ট দেখাবে। আপলোড করার জন্য অবশ্যই এখানে ক্লিক করতে হবে। দেখুন ছবিটা কমপ্লিটলি আপলোড হয়ে গেল এবং এখানে ফাইল নেমটা চলে এলো। যদিও আমি এখানে একটা ভোটার কার্ডের এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, ছবির যেভাবে তোলার ইনস্ট্রাকশন রয়েছে সেটা তো বুঝিয়ে দিলাম, সেইভাবে তুলে আপলোডটা করবেন। সমস্ত কিছু হয়ে যাওয়ার পর এরপর দেখুন এখানেতে ডান পাশে 3টি চেকবক্স দেওয়া আছে, প্রত্যেকটাতে আপনি ক্লিক করবেন, অর্থাৎ টিক মার্ক দেবেন। দেওয়ার পর এখানেতে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন, তাহলেই আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়ে যাবে এবং আপনি একটা অ্যাপ্লিকেশন আইডি পেয়ে যেতে পারেন। কখনো কখনো ইন্টারনাল প্রবলেমের কারণে অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হয় না, তো সেক্ষেত্রে আপনাদের এই সমস্যাটা আসতেই পারে। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় একটা অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু জেনারেট হয়েছে। যদি আপনার জেনারেট হয় তাহলে অবশ্যই সেটাকে আপনি স্ক্রিনশট করে রেখে, তাহলে আশা করছি এইভাবেই আপনারা যারা অ্যালকেমিস্ট গ্রুপেতে ইনভেস্ট করেছিলেন এই চিট ফান্ডে, তারা কিভাবে আবেদন করবেন তাদের কাছে ব্যাপারটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। আপনারা এইভাবেই আবেদন করুন। শেষে আর একটা কথা বলে দিই যে একটা মাত্র সার্টিফিকেটের জন্যই আপনি আপাতত আবেদন করতে পারবেন। একাধিক সার্টিফিকেট থাকলেও সেই আবেদনের কিন্তু এখনো এই অপশন দেওয়া হয়নি। তো আপনাদেরকে সাজেস্ট করব যে সার্টিফিকেটটাতে সবচেয়ে বেশি অ্যামাউন্ট রয়েছে সেই সার্টিফিকেটটা আপনি এখানে আবেদন করুন। আশা করছি এই ভিডিও যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হওয়ার চান্স কিন্তু 99% নেই। যারা অ্যালকেমিস্ট গ্রুপে এরকম ইনভেস্ট করেছিলেন তাদের সাথে ভিডিওটি শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।